যুগ কতটা বদলে গেল। হাসিনার রাষ্ট্রপতি চুপ্পু, হাসিনার অতি ঘনিষ্ঠ, হাসিনার পা চাটা, হাসিনার গোলাম টাইপের একজন ব্যক্তি, যিনি মুজিব সৈনিক কিংবা ভারত থেকে ট্রেনিং নেওয়া মুজিব বাহিনীর লোক, সে শাহাবুদ্দিন চুপ্পু এখন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। শাহাবুদ্দিন চুপ্পু তো আর বের হতে পারে না, বঙ্গভবন থেকে বের হলে পোলাপান জুতা মারবে, পেটাবে। এ কারণে 5 আগস্টের পর থেকে এক মুহূর্তের জন্য বঙ্গভবন থেকে বের হননি, বের হওয়ার কোনো সাহস নেই, কিন্তু তার প্রতিনিধি পাঠান। আমিরে জামাত অসুস্থ, আমিরে জামাতের বাইপাস সার্জারি করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। তার শারীরিক খোঁজ খবর নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার ব্যক্তিগত সহকারী পাঠিয়ে। একটু চিন্তা করেন, যদি হাসিনা থাকতো, এই জামাতের আমিরের নামটা কোনোদিন শাহাবুদ্দিন চুপ্পু ভুলেও নিলে কতটা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নিতেন। জামাত মানে কি মনে করতেন জামাত সম্পর্কে এই শাহাবুদ্দিন চুপ্পুর আকীদাটা কি? মানে সুযোগ পেলে জামাতকে এতটা ভেলিফাই করতেন, যেটা অকল্পনীয়। এমনি এমনি তার হাসিনা চুপ্পুকে রাষ্ট্রপতি বানায়নি, সেই চুপ্পু এখন আমিরে জামাতকে স্যার স্যার বলে তার শরীরের খোঁজ খবর নেন। আসলে এর মধ্যে অনেক শিক্ষা আছে, যে আল্লাহ চাইলে কি না করতে পারেন। যেই জামাত বাংলাদেশের সেকেন্ড ক্লাস সিটিজেন ছিল, জামাত এর মানে জামাত নিষিদ্ধ ছিল না 1 আগস্টের আগে গত বছর, কিন্তু বলা হতো নিষিদ্ধ। আর এটা তো জামাত, কাউকে হত্যা করলে হত্যা কেন করেছে এটা কোনো বিষয় না, ও তো জামাত, ও তো শিবির। এর মানে হত্যার কারণ বর্ণনা করতে আপনি বাধ্য নন। জামাত কিংবা শিবির বলতে পারলে আপনি বেঁচে গেছেন। মিডিয়াগুলো এই ন্যারেটিভ নির্মাণ করতো, চালিয়ে দিত, আরে ও তো জামাত, ও তো শিবির, মানে হত্যাযোগ্য ছিল, জামাত শিবির হত্যা করা যায়। আপনি কোন মসজিদ থেকে তারাবি নামাজ পড়া অবস্থায় 17 জনকে গ্রেপ্তার করেছেন, ইমাম সহ, নামাজের মাঝখানে, নামাজ আর বাকি পড়া লাগবে না, যা চল। এখন নামাজরত অবস্থায় মুসল্লিদের গ্রেপ্তার করেছে, এটা কোনো আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে তারা জামাত কি জামাত না, মানে জামাত হলে গ্রেপ্তার ঠিক আছে, আর জামাত না হলে সমস্যা। চিন্তা করেন যে জামাত কি ছিল বাংলাদেশে। সেই আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ আমান আজমি, ব্যারিস্টার আরমান, এরা কি মানুষের অধিকার পেত না পশুর অধিকার? পশু আমরা যে পালি, ডোমেস্টিক অ্যানিমাল, তাদেরকে যে সুযোগ সুবিধা দিই, এরকম কিছু সুবিধা তারা চেয়েছিল জীবনে একটা সময় ঘুম থাকা অবস্থায়, ডিসঅ্যাপিয়ার থাকা অবস্থায়। জামাত কি ছিল বাংলাদেশে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিস্থিতি থেকে উত্তরণ করে এখন কোথায় এনেছেন। ক্ষমতা যায়নি জামাত, কিন্তু এমন সম্মান আল্লাহ দিয়েছেন। হাসিনার রাষ্ট্রপতি আমিরে জামাতের খোঁজ নেয়। অনেকে মজা করে বলছেন কলিযুগ আসছে। হ্যাঁ, এটাই আল্লাহর সুন্নাত, সম্ভব। এই চুপ্পু সেই মুজিব বাহিনীর ট্রেনিং নেওয়া থেকে শুরু করে গত বছর 5 আগস্ট পর্যন্ত কোনোদিন কল্পনা করেনি যে আমার জামাতের আমিরের খোঁজ নিতে হবে, তার প্রতি সম্মান দেখাতে হবে, তাকে স্যার স্যার বলতে হবে, ভাই ভাই বলতে হবে, কোনোদিন কল্পনা করেনি, কিন্তু সেটা হয়েছে। সেনাপ্রধানের ক্ষেত্রে অনেকটা সেম। সেনাপ্রধান আমাদের বিপ্লবের অংশীদার, এটা ঠিক আছে, কিন্তু তিনি তো হাসিনার আত্মীয়, হাসিনার লোক। হাসিনা তাকে চয়েস করে। দেখেন, হাসিনা ক্ষমতা এসে 2009 সাল 10 সালে একজন সেনাপ্রধান নিয়োগ দেওয়া বা 12-13 সালে, এটা ডিফারেন্ট। কারণ হাসিনা ক্ষমতা এসেই তো রাতারাতি সব অফিসারদের প্রমোশন দিয়ে তার পছন্দের অফিসারদের বসাতে পারেনি। আর সেনাপ্রধান বানাতে হলে একটা লেভেল পর্যন্ত যেতে হয়, হয়তো বা 2-1 সিনিয়রকে ওভারলুক করতে পারে, কিন্তু আপনি তো 100তম 200তম নিচ থেকে টান দিয়ে সেনাপ্রধান বানাতে পারেন না। এই জন্যে সেনাবাহিনী একদম পছন্দের প্রধান বানাবেন, এটা করতে অনেক বছর সময় লাগে, 8-10 বছর 12 বছর সময় লাগে। কারণ 8-10-12 বছর যাবত আপনাকে ধীরে ধীরে নিচ থেকে আপনার পছন্দের লোক সেট আপ দিয়ে প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল স্টাফ অফিসার, নানান পদ দিতে হবে, জিওসি অমুক তমুক, এভাবে উপরে উঠাতে হবে, তারপরে আপনি টান দিয়ে একজনকে সেনাপ্রধান বানাতে পারবেন। এর মানে হাসিনা 15 বছর যাবত সেনাবাহিনীতে সিনিয়র অফিসারদের মধ্যে যে শত শত দালাল তৈরি করেছেন, গোলাম তৈরি করেছেন, সেই গোলামদের মধ্যে বাছাই কিন্তু সর্বশ্রেষ্ঠ গোলাম ছিল বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অতএব তার স্ট্যাটাসটা কি বুঝেন? ইকবাল করিম ভুইয়া বা এরা এত গোলাম ছিল না, কারণ তারা একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় সামনে এসেছে। আর এই ওয়াকার, হাসিনা যখন ক্ষমতা এসেছিল তখন বড় অফিসার ছিল না, আস্তে 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 টান দিয়ে 15 বছর যাবত এখানে এনেছে, তারপরে প্রধান বানিয়েছে।
আত্মীয় আবার, যে রক্ত তো আর বেইমানি করবে না। সেই হাসিনার ওয়াকার আমিরে জামাতকে খোঁজ নেন, স্যার কেমন আছেন, আসেন, কি লাগবে বলেন, সব দিব। যুগ কতটা চেঞ্জ হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যেই, আল্লাহ চাইলে কি পারেন, এটা তো দেখলেন। এইভাবে একসময় মনে হতো যে জামাত ইসলাম এরা আবার ক্ষমতায় আসবে, এনজিও টাইপের দল না, এরা ক্ষমতায় আসতে পারে, টিকতেও পারে। আফগানিস্তানে তালেবান দেখেছেন না, কল্পনা করেছেন? কিন্তু ক্ষমতায় আমরাই কল্পনা করিনি, ক্ষমতায় এসেছে, টিকেছে, ভালোভাবে চালাচ্ছে, সারা পৃথিবী প্রশংসা করছে। জামাত আমিরের স্বাস্থ্যের খোঁজ নেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা নিয়েছেন। ইটস সিম্পল, প্রধান উপদেষ্টা আমিরে জামাতের খোঁজ নেবেন, প্রেস সচিব নেবেন, মন্ত্রীরা নেবেন, মানে উপদেষ্টারা, রাজনৈতিক নেতৃবৃন্দ নেবেন, এটা নিয়ে কোনো মানে আলাদা কিছু নেই। কিন্তু রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানেরটা একটু অবাক করা, বিশেষ করে রাষ্ট্রপতিটা, কারণ সেনাপ্রধান তো একটা পেশাদার বাহিনীর, সেটা সিস্টেমে দলীয়করণ করা হয়, কিন্তু রাষ্ট্রপতি তো সরাসরি আওয়ামী লীগের, তো সরাসরি আওয়ামী লীগের একজন মুজিব সৈনিক আজকে আমিরে জামাতের খোঁজ খবর নিচ্ছেন। আল্লাহ এই চুপ্পুকে এই অবস্থায় এনেছে। তো এটা আবার জামাত প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে, জামাতের প্রেস রিলিজ, মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে তার এপিএস আমিরে জামাত স্বাস্থ্যের খবর নিলেন। 3 আগস্ট রবিবার বিকেলে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে তার এপিএস জনাব মোহাম্মদ সাগর হোসাইন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে ইউনাইটেড হাসপাতালে আসেন। জনাব সাগর হোসাইনকে রিসিভ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট ইহসান মাহবুব জুবাইর, ডাক্তার শফিকুর রহমানের ছোট ভাই, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগর জামাতের আমির জনাব ফখরুল ইসলাম। নানান শুভেচ্ছা, দোয়া, প্রেসিডেন্ট তার জন্য দোয়া করেছেন, ইত্যাদি ইত্যাদি। তারেক রহমানও পাঠিয়েছেন একটা প্রতিনিধি দল। তারেক রহমান প্রতিনিধি দল পাঠাবেন, ইটস নরমাল, এটা স্বাভাবিক, এটা প্রত্যাশিত। যাই হোক দর্শক, রাজনীতি যে কত সহজেই বদলে যেতে পারে তার প্রমাণ এটা। দেশব্যাপী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জরুরি সতর্কবার্তা শিবির নেতাকর্মীদের জন্য, খুবই জরুরি আলাপ দর্শক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র শুরু হচ্ছে। শিবিরের সেন্ট্রাল লিডারশিপ বিষয়টা টের পেয়েছে, তারা স্বীকার করতে শুরু করেছে। দর্শক, বাংলাদেশে সেই আওয়ামী ফ্যাসিবাদ আমলের মতো শিবিরকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে। যখন কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবির জিতে যাবে, পূর্ণ প্যানেলে শিবির জিতবে, হল সংসদগুলোতে শিবির নানানভাবে জিতে যাবে, তখন শিবিরের বিরুদ্ধেই ষড়যন্ত্র শুরু হয়েছে। এটা শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে বা হবে, দেশব্যাপী এর প্রভাব পড়বে। শিবিরকে আবার পেটানো হবে, শিবিরকে হত্যা করা হবে। আপনারা কিছুদিন পরে শুনবেন শিবিরকে পিটিয়ে হত্যা করা হয়েছে, শিবিরের লাশ পড়েছে। দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এজেন্সি এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, ব্যক্তি, বিচ্যুত কিছু ব্যক্তি এর সাথে জড়িত। কয়েক মাসের মধ্যে হয়তো বা আপনারা শুনতে পাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নেতাকে হত্যা, কুপিয়ে হত্যা, গুপ্ত হত্যা, যেভাবেই হোক না কেন, ট্যাগ দিয়ে হত্যা। এবং এই হত্যার পেছনে নেপথ্যে বৈধতা উৎপাদন করা হবে। এরপর দেখবেন যে প্রথম আলো, ডেইলি স্টার নানানভাবে শিবির হত্যা যে জায়েজ, এটা তারা লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু মজার বিষয় হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা পারবে না। হয়তো বা শিবিরকে ফর দি টাইম বিং ক্ষতিগ্রস্ত করা হবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শিবিরের সাথে পারবে না। কিছু বিশৃঙ্খলা করা হবে, কিন্তু পারবে না, শিবির জিতে যাবে। দলিল, হাসিনা, পুলিশ, এনএসআই, র্যাব, বিজিবি, আর্মি, ডিজিএফআই, ভারত, র, চীন, রাশিয়া, এরা সবাই মিলেই শিবিরকে শেষ করতে পারেনি। শিবিরের হাতেই এদের সবার পরাজয় ঘটেছে। আর এখন যারা আছে তারা কোন চ্যাটের বাল, তারা শিবিরকে কি করবে? কিন্তু শিবিরের বিরুদ্ধে তৎপরতা চালাবে, চেষ্টা করবে, কিন্তু পারবে না। দর্শক, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ফেসবুক পোস্ট, ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র। এর মানে দেশব্যাপী শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এটা শিবির স্বীকার করছে। নোট অফ এক্সক্লামেশন দিয়েছে প্রায় 5টা জাহিদুল ইসলাম। শিবিরের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের ব্যাখ্যা কি? আই রিপিট, শিবিরকে হত্যাযোগ্য করার ন্যারেটিভ নির্মাণ করা হচ্ছে, যদিও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা পারবে না। শিবিরকে বিতর্কিত করার নানান প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। সামনে শিবির নেতাদের হত্যা করা হবে বিভিন্ন জায়গায়, অথবা হত্যাকাণ্ড ঘটিয়ে শিবির উপর দায় চাপানোর চেষ্টা করা হবে। যদি এ কাজ অনেক আগেই করা হয়েছে, শিবিরের উপর দায় দিয়ে দাও, এই ন্যারেটিভ আপনারা শুনেছেন না, ছাত্র দলের প্রকাশ্যে ধরা পড়েছে। এরকম ঘটনা ঘটবে, শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা, সরাসরি শিবিরকে হত্যা, দুইটাই ঘটবে। কিন্তু শিবির সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ডাকসু, রাকসু, জাকসু বিভিন্ন জায়গায় সব ছাত্র সংসদে জিতবে এবং
এই যে বিষয়গুলো, এটা ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচন বিভিন্ন জায়গায় সেটা বানচাল করার প্রক্রিয়ারও অংশ, কিন্তু তাও পারবে না। প্রথমে ওরা দেখবে যে শিবিরকে শুধু ঠেকানো যায় কিনা, যে শিবির হারুক। তারপরে যখন দেখবে যে না শিবির জিতবে, এটা কোনোভাবে ঠেকানো যাচ্ছে না, তখন তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে লাশ ফেলে। কিন্তু তাও সম্ভব হবে বলে মনে হচ্ছে না। শিবির অত্যন্ত ধৈর্যের সাথে ঠান্ডা মাথায় এগোচ্ছে। অতীতের যারাই জাহিদুল ইসলাম দেখছেন আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, গর্ত করেছে, দিন শেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে। এখন ষড়যন্ত্রটা কি, কেনই বা জাহিদুল ইসলামরা মুখ খুলছেন? এটা মূলত আব্দুল কাদের, শিবিরের সাবেক সাথী, আব্দুল কাদের সাবেক সাথী মাহফুজ, এরাই এখন এই ঘটনা ঘটাচ্ছে। ওই যে আব্দুল কাদের লিখেছে যে ছাত্রলীগের যারা অপকর্ম করতো, গেস্টমি নির্যাতন করতো, এগুলো শিবির অতি উৎসাহী হয়ে নিজেকে নন শিবির প্রমাণ করার জন্য এই কাজ করতো। অন দি আদার হ্যান্ড ছাত্রলীগ খুশিতে খুশি হয়ে নিজেরা দায় মুক্তি নিয়ে শিবিরের উপর দায় চাপিয়ে আব্দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছে, মাহিন সরকারকে ধন্যবাদ জানিয়েছে। ওই যে আব্দুল কাদের এবং মাহিন সরকার যে লেখালেখি, এগুলো শিবিরকে আবার হত্যাযোগ্য গড়ে তোলার ন্যারেটিভ। এবং এর ব্যাখ্যা দিয়েছেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক এক সভাপতি রাফি সালমান রিফাত। তার ফেসবুক পোস্টে একটু শোনাচ্ছি, তাহলে মিলাতে পারবেন আসলে কি ঘটছে, আব্দুল কাদের মাহিন সরকাররা কি করতে যাচ্ছে। রাফি সালমান রিফাত লিখেছেন, আগে ছাত্রলীগ শিবির পিটাইতো, সামনে হয়তো ছাত্রদল, বাকসাস, ছাত্র ইউনিয়ন, বামদল সবাই মিলে শিবির পিটাবে। এটাই রিয়েলিটি, এটাই সত্য। সামনে এটা করুক, কিন্তু পারবে না, সবাই মিলে পারবে না। ছাত্রলীগের সমপরিমাণ শক্তি এরা সবাই মিলে আগামী 80 বছরে অর্জন করতে পারবে না। ছাত্রলীগের এত শক্তি ছিল, পুরো পৃথিবীকে এরা, পৃথিবী বলতে ওই হাসিনার পক্ষে যারা ছিল সবাইকে একত্র করতে পেরেছিল। ভারত থেকে এসে নির্যাতন করতো শিবিরকে, কিন্তু এত দূর যেতে পারবে না ছাত্রদল, বাকসাস কিংবা এই বালসাল মিলে। নিষিদ্ধ করিত ছাত্রলীগ তো আছেই, সেই প্রেক্ষাপট তৈরি হইতেছে উৎপাদিত বয়ানের মাধ্যমে। শিবির নির্মূলে রাজনীতির নির্মাণের দায় কেউ এড়াতে পারবে না। খোদ শিবিরও এমনটি আফসোস। দেখ, শিবিরের বিরুদ্ধে তিনি কি ক্ষোভ দেখিয়েছেন বা সেটা দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু শিবিরের বিরুদ্ধে যে মহা ষড়যন্ত্র হচ্ছে, হাফিজ সালমান রিফাত চমৎকার ভাবে কয়েক লাইনের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন কি হতে যাচ্ছে। আমি এটাই বোঝাতে চাইছি। এরপরে শিবির সভাপতি জাহিদ যেটা লিখেছে, দিন শেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে। হ্যাঁ হবে, যেমন এটার একটু ব্যাখ্যা দিই। এই যে আব্দুল কাদের এবং মাহিন সরকাররা যে ষড়যন্ত্র করছে, ফাঁস হয়ে গিয়েছে যে এরা নিজেরাই শিবির ছিল এবং ছাত্রলীগের সাথে কানেকশন বা ছাত্রলীগের সাথে মিলে ওরা যে ছাত্রলীগ করতো, এই সার্জিস্টরা কিভাবে ছাত্রলীগ করতো, মাহিন সরকার কি করেছিল, কি আকাম করেছিল ছাত্রলীগের হয়ে, সব সামনে আসছে। অতএব এই গর্তে তো ওরাই পড়বে, শিবিরের সাথে পারবে না। 5 আগস্টের পর শিবিরের সাথে পারবে না। শিবির চায় ক্যাম্পাসে একটা শান্তিপূর্ণ পরিবেশ। শিবির চায় সাধারণ শিক্ষার্থীরা যাকে ভোট দিবে তারা ছাত্র সংসদের নেতৃত্ব হবে এবং রাজনীতি হবে আইডিয়া ভিত্তিক। শিবির এভাবে এগোচ্ছে, কিন্তু শিবিরের এই বিজয়, সাধারণ শিক্ষার্থীদের এই সমর্থন শিবিরের প্রতি, এটা সহ্য করতে পারছে না। এই জন্য ওরা ব্যর্থ চেষ্টা করছে। ওরা ব্যর্থ হবে, কি হবে জাস্ট ওয়েট এন্ড সি। কিন্তু শিবিরের উপর কিছু হামলা হবে। 2024 সালের 1 আগস্ট জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে যে আওয়ামী লীগ ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, মাত্র 5 দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়ে গিয়ে জনতার আদালতে নিষিদ্ধ হয়ে গেল। অতীত থেকে শিক্ষা নিন, এটা বেশ কার্যকর। তাই ভবিষ্যতে কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হলে ছাত্র শিবির দায় নিবে না। আসুন ছাত্র সমাজকে গড়ার জন্য পরিশুদ্ধ ছাত্র রাজনীতি করি, না পারলে চুপ থাকা অথবা ছাত্র রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। উল্লেখ্য, ছাত্র শিবির কাউকে শত্রু সমকক্ষ মনে করে না। হাসবুনাল্লাহ। শিবির সভাপতি জাহিদুল ইসলামের এই বক্তব্যের মধ্যে বিশাল বার্তা, কঠিন থ্রেট দেওয়া হয়েছে। এইসব আকাম টাকাম ছেড়ে আব্দুল কাদের, মাহিন, তোমরা ভালো রাজনীতি করো, নইলে তোমাদের কি হবে, তোমরা নিজেরাও টের পাবে না। তোমাদের গর্তে তোমরাই করো, যেরকম হাসিনা করেছিল। ছাত্র দলকে সেই বার্তা দেবে। ছাত্র ইউনিয়ন এইসব বালছালের বিরুদ্ধে কিছুই না। অতএব দর্শক, শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, শিবিরকে সতর্ক হতে হবে, একই সাথে আত্মবিশ্বাস রাখতে হবে। কেউ ষড়যন্ত্র করে পার পাবে না, নিজেদের গর্তে নিজেরাই পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা হয়তো দেখতে হবে, কিন্তু শিবিরকে ফাঁসানো যাবে না ইনশাল্লাহ। শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গণসমাবেশ ব্যর্থ। শাহবাগের ছাত্র দলের নানান গণসমাবেশের নানান রহস্য, গোপন অনেক বিষয় মূলত ফাঁস হয়ে গিয়েছে, ধরা পড়ে গিয়েছে। সব বিষয় একত্র করলে বলা যায় যে এই গণসমাবেশ ব্যর্থ। এই গণসমাবেশ বিএনপি ছাত্রদল এগুলো আলাদা কিছু না, এগুলো তো একই, কারণ অঙ্গ সহযোগী সংগঠন। যেমন ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বলা হতো না, আবার শিবির কোনোভাবেই জামাতের অঙ্গ সহযোগী সংগঠন নয়। কিন্তু ছাত্রদল কনস্টিটিউশনালি, তাদের গঠনতান্ত্রিক ভাবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, যাই বলেন না কেন। ভ্রাতৃপ্রতিম বা এগুলো কিন্তু নয়, এটা আইনের লঙ্ঘন ছিল। ছাত্রদলের কমিটি হয় তারেক রহমানের নির্দেশে, ছাত্রদলের গণসমাবেশে পোস্টার তারেক রহমান। তো এই শাহবাগের যে গণসমাবেশ, যেটা এখন বিশ্লেষণ করবো, যেটাকে আমরা ব্যর্থ বলছি, কেন ব্যর্থ আমি আসছি সেদিকে।
এখানে তারেক রহমান থেকে শুরু করে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, অমুক দল, মৎস্যজীবী দল, টোকাই দল, সবার একটা সম্মিলিত প্রয়াস হচ্ছে এই গণসমাবেশ। কিন্তু এই গণসমাবেশ ব্যর্থ, এখানে লোক হয়নি। এখন অনেক ছবি দেখাবেন আমাকে, মন্তব্য করবেন, এই যে দেখেন ভাই কত লোক। ভাই এইসব বাটপারি আধুনিক যুগে মানুষ বুঝে। আপনি গণসমাবেশ করবেন রাস্তায় কেন, শাহবাগে কেন? বাংলাদেশে মাঠের অভাব? সরোয়ার্দী উদ্যানের এক পাশে শিবির প্রোগ্রাম করছে, আর এক পাশে আপনারা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে করেন, অথবা গোলাপবাগ মাঠ থেকে শুরু করে সংসদ ভবনের সামনে বিশাল মাঠ আছে। ঢাকার শহরে সমাবেশ করার জন্য অনেক মাঠ আছে। অথবা ছাত্রদল যদি চাইতো শিবিরের সাথে সমন্বয় করে যে ঠিক আছে আপনারা সরোয়ার্দী উদ্যানে 4 দিন প্রোগ্রাম করেন, ওইটা অন্য কোথাও করেন, অন্য কোথাও করতে পারতো, মানিক মিয়া এভিনিউতে করতে পারতো, যে আমরা সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবো। মহাসমাবেশ, গণসমাবেশ এগুলো সাধারণত মাঠে করাটাই বেটার। আপনি রাস্তায় কেন করেছেন, এটা তাৎপর্য কি একটু বলেন না? এটার তাৎপর্য হচ্ছে ধান্দাবাজি। সেটা হচ্ছে আপনি যদি মাঠে সমাবেশ করেন তাহলে তো স্পষ্ট দেখা যাবে যে কত লোক। সরোয়ার্দী উদ্যানের এক পাশে করলেই দেখা যাবে যে লোক অল্প কিছু লোক, স্পষ্ট তাকালেই বোঝা যায়। আর রাস্তা তো ছোট রাস্তা, 200 জন হলেই রাস্তা ভরে যায়। তখন বিশাল বিশাল ছবি তুলে দেখানো যায়, এই যে দেখেন মাইলের পর মাইলে আমাদের সমাবেশ, অথচ সব মিলে লোক নাই মানে 1 লাখ। ছাত্রদলের সমাবেশে কত লোক হয়েছে? তাদের উদ্দেশ্য ছিল অনেক লোক হবে, 60-70 হাজার লোক হয়েছে কিনা সন্দেহ আছে। 50 হাজার লোক হলে তাতেই আলহামদুলিল্লাহ। অথচ সারা দেশ থেকে লোক এসেছে, এবং লোক এসেছে কারা? বিভিন্ন কিছু ভাইরাল হয়েছে, এক একজনের দাড়ি পেকে গেছে, চুল পড়ে গেছে, বেশিরভাগের মাথায় টাক, প্যাট মোটা, দাঁত নড়ে গেছে। গণমাধ্যম জিজ্ঞেস করছে আপনি কি ছাত্রদল নেতা? বলে হ্যাঁ ছাত্রদল নেতা, সুনামগঞ্জ থেকে এসেছি। আপনার তো বয়স মনে হয়, দাড়ি চুল পেকে গেছে। বলছে আমি ছাত্র, আমি একটা ইউনিটের সেক্রেটারি। এই হচ্ছে ছাত্রদলের গণসমাবেশের রহস্য। আর এক ছেলেকে জিজ্ঞেস করেছে তুমি কিসে পড়ো বাবা? যে এইটি পড়ি। তো ছাত্রদলের গণসমাবেশ আসলে প্রকৃত ছাত্র নাই, এটা হচ্ছে তাদের প্রকৃত ব্যর্থতা। অরিজিনাল ছাত্র ওখানে আপনি সব মিলে 10,000 পাবেন না। এর মানে আসলে ছাত্র বলতে যা বোঝায়, সারা দেশ টুকিয়ে তারা 10,000 হাজির করতে পারেনি, বাকি সবাই ভাড়াটিয়া। কারো বয়স 50 বছর, 60 বছর, কেউ পরে এইটে ধরে নিয়ে এসেছে টাকা পয়সা দিয়ে। কিন্তু অরিজিনাল ছাত্র 5,000, 6,000 এর চাইতে বেশি পাবেন। ওখানে যদি ধরলাম 50,000 লোক হয়েছে, তার মধ্যে ছাত্র হচ্ছে 5-7 হাজার, আর বাকিগুলো সব ভাড়াটিয়া, অছাত্র বা বিএনপির লোকজন। এই হচ্ছে তারেক রহমান, মির্জা ফখরুল সবার সম্মিলিত প্রয়াসের ফল। এরা জানতো যে ছাত্র দলের খাওয়া নাই। সাধারণ প্রকৃত শিক্ষার্থীরা যারা ইন্টারমিডিয়েট, সাধারণত ছাত্র রাজনীতি এসএসসির পর থেকে মাস্টার্স পর্যন্ত, আর মাস্টার্স শেষ করার পরে অল্প কিছু স্টুডেন্ট ছাত্র রাজনীতি করতে পারে, যারা ডাবল মাস্টার্স করছে, পিএইচডি এমফিল করছে। আর পিএইচডি এমফিল করে এরা ছাত্র রাজনীতি করবে, এটা পাও, ওটা লোক দেখানো ভর্তি। পিএইচডি এমফিল প্রকৃতভাবে করতে গেলে যে ব্যস্ততা, যে কাজ, তাতে ওই ছাত্র রাজনীতি করা অনেক কঠিন। যেমন শফিকুল ইসলাম মাসুদরা কয়েকজনে রানিং নেতা থাকা অবস্থায় পিএইচডি ডিগ্রি করেছিল, ওটা ছিল একটা প্রতারণা, এটার বিরুদ্ধে আমি সোচ্চার। তো আমার প্রিয় লোক শফিকুল ইসলাম মাসুদরা বংশং করে পিএইচডি ডিগ্রি পেয়েছে, আর মানে এই না যে এটাকে আমরা সমর্থন করি, কখনো না। ডক্টর মোবারক রাজি পিএইচডি ডিগ্রি পেয়েছে, এইসব জালিয়াতি আমরা এক বিন্দু সমর্থন করি না, রেজাল্ট করি না। যাই হোক দর্শক, তো এখানে ছাত্র হচ্ছে সাধারণত সর্বোচ্চ ডাবল মাস্টার্স বা 2-3টে মাস্টার্স করলো কয়েক বছর, আমি টেনে টুনে 30 বছর। এখন সাধারণত 18 বছর থেকে 30 বছর এরা যে রাজনীতি করে, ওইটা হচ্ছে প্রকৃত ছাত্র রাজনীতি। এইটা হিসাব করলে আপনি ওখানে 5,000-এর বেশি পাবেন কিনা সন্দেহ আছে। ওখানে যারা এসেছে 98% এরা গত 10 বছরে কোন স্কুল কলেজের বারান্দাও যায়নি। আর চট্টগ্রাম কলেজে বিভিন্ন জায়গায় ছাত্র দেখেছেন না, রাতে কলেজের গেট ভেঙে কলেজে ঢুকতে চায়, দিনে কলেজে ঢুকতে পারে না, কারণ তারা তো কোনো ছাত্র না। এটা নিয়ে চট্টগ্রাম কলেজের ছাত্র মজাও করেছে। এরা জানে যে আসলে ছাত্রদের সমর্থন পাওয়া যাবে না, এই জন্য সরু গলিতে রাস্তার উপর সমাবেশ করেছে, এক পাশ ফাঁকা রেখে, যাতে দেখানো যায় যে অনেক লোক, এবং কৃত্রিম হাইপ তুলেছে। এই যে দেখেন কৃত্রিম হাইপ কি, নগরবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করছে। আরে ভাই, যে কজন লোক এসেছে কি ভোগান্তি? জামাতের 19 জুলাই মহাসমাবেশে একটা জেলা থেকে যে লোক এসেছে, আপনার সেই লোক হাজির করতে পারেননি। কৃত্রিম হাইপ দেখে লাভ নাই, ছাত্র দলের যুগ নেই। এই বুড়া বাচ্চা দাড়ি পাকা লোক দিয়ে আপনি ছাত্র দলের গণসমাবেশ সফল দেখাবেন, এটার কোনো ফাঁকা ফাঁকা লোক দেখে, ফাঁকা ফাঁকা দাঁড়ানো ভালো, এটা খারাপ কিছু না, নির্দিষ্ট দূরত্বে থাকা ভালো। ছবিগুলো এমন অ্যাঙ্গুলে তুলেছে যে বিশাল কিছু, আসলে বিশাল কিছু না। ছাত্র দলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারণ নাই। রাকিবুল ইসলাম কেউ রুখে দেওয়ার কথা বলছে? আপনারা নিজেরাই বলছেন। আপনারা বলছেন শিবিরকে রুখে দেবেন, শিবির একবারও বলেছে যে ছাত্র দলকে রুখে দেব।
আরে ভাই রুখে টুকে দেওয়া বাদ দিয়ে শিবিরের মতো অরিজিনাল ছাত্রদের নিয়ে একটু কর্মসূচি করে দেখান না আপনাদের কত আছে। সারা বাংলাদেশে ছাত্র জনতার মধ্যে এখন শিবিরের জয় জয়কার। আপনাদের এই রহস্য জনগণ বুঝে গেছে। টেম্পো স্ট্যান্ড দিয়ে ছাত্র রাজনীতি হবে না। এত লোক এই যে কিছুদিন পর 9 সেপ্টেম্বর, 11 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর বিভিন্ন জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হবে না, ডাকসু যোগসু টাকসু, দেখবেন যারা ভোট পেয়েছে 243টা, তখনই বুঝবেন যে আমি আজকে যেটা বলছি এটা সত্য কিনা। যে আসলে যারা এসেছে এটা কোনো ছাত্রদের কোনো সমাবেশ নয়, ছাত্র 2% পাবেন না, সব অছাত্র, ভাড়াটিয়া, বয়স্ক। আর নিজেরা নিজেরা ফাও ফাও বলছে যে ভোগান্তি জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। আবার ভাই আমি তো মোহাম্মদপুর এলাকা বিভিন্ন জায়গায় কোনো ভোগান্তি দেখলাম না, আপনার কই কি? আর জামাতের মহাসমাবেশ দিন টোটাল বাংলা ঢাকার শহর স্তব্ধ হয়ে পড়েছে। ছাত্রদেরকে কেউ রুখে দিতে চায় না, আপনি নিজে নিজে রুখে দেওয়া মুক্তমা করছে, কেউ রুখে দিতে, সবাই নসিহত করছে ভাই চান্দাবাজি ছাড়েন, রুখে দিতে কেউ চায় না। আপনি কোথায় পেয়েছেন ছাত্রদলকে রুখে দিতে চায়? এই সমাবেশ ব্যর্থ।